আমরা নির্বাচনী দল হিসেবে, নির্বাচনমুখী দল হিসেবে সবসময় আমাদের প্রস্তুতি থাকে, সেটা শুধু হালনাগাদ করতে হয়। ৩০০ আসনে আমরা মনোনয়ন দেওয়ার মতো আমাদের প্রার্থী, প্রতি আসনে একাধিক প্রার্থী আছে। তবে যেহেতু আমরা যুগপৎ আন্দোলনের শরীরদের সাথে একসাথে নির্বাচন করতে চাই, সেটা আমাদের প্রতিশ্রুতি আছে। এর বাইরেও হয়তো আমরা আরও নির্বাচনী জোট বাড়াতে পারি, সেটার সিদ্ধান্ত যদিও এখনও হয়নি। সেরকম হয়তো আরও কয়েকটি দলকে আমরা আমাদের নির্বাচনের সঙ্গী হিসেবে নিতে পারি। সেটা আমাদেরকে এখন পর্যন্ত সিদ্ধান্ত গৃহীত না হলেও আমাদের চিন্তা চেতনায় আছে। সেই হিসাবে আমাদের প্রার্থী বাছাইটা ওগুলো মাথায় রেখেই করতে হবে। আমরা যেটি দেখছি যে আপনিও বলছেন মাত্র যে একাধিক, কিন্তু অনেক যে আমরা 4-5 জন 6-7 জনও দেখেছি, মানে তাদের মনে প্রত্যাশী বলা যায়। সেক্ষেত্রে আসলে কিভাবে আসলে এই ডামাডোল তো বেজেই গেল, সেটা কি বিশৃঙ্খলার দিকে যাবে নাকি পরবর্তী আপনারা কি সিদ্ধান্ত নেন? না, আমরা তা মনে করি না। বিএনপি একটি বৃহৎ উদার নৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দল, সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশে। এখানে সবাই বিএনপির মনোনয়নে নির্বাচন করতে চাইবেন, সেটাই স্বাভাবিক। আর একটি পুরাতন রাজনৈতিক দল হিসেবে প্রতি এলাকায় একাধিক উপযুক্ত প্রার্থী আছে, থাকবে, এটাই স্বাভাবিক। প্রতিদ্বন্দ্বিতা আছে নিজেদের মধ্যে, তবে দল যেভাবে সিদ্ধান্ত নেবে সবাইকে সেটা মেনে নিতে হয়, মেনে নেবে। জানতে চাই যে অনেক সময় আপনাদের সভা সমাবেশে আমরা থেকে শুনেছি যে তফসিল ঘোষণা করলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরবেন। এখন তো অনেকটা বোঝা যাচ্ছে যে ডিসেম্বরের প্রথম আড়ি থেকেই ফিরবেন, মানে দিবেন। এখন উনি কি ডিসেম্বরে ফিরবেন না তার আগে নভেম্বর বা এরকম কিছু? এই বিষয়টা আমি এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে জানি না, তবে উনি শিগগির ফিরবেন। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে কয়েকদিন আগে একটা ডক্টর রুমিন ফারহানা বলেছিলেন যে সরকার এখনো তারেক রহমানের হচ্ছে দেশে আসার পরে তার যে হচ্ছে সিকিউরিটি সেটা নিশ্চিত করতে পারছে না। আপনার আসলে সিকিউরিটির দিক থেকে কি ধরনের কনসার্ন আপনাদের আছে, বা আপনারা কেন মনে করছেন যে তার জীবন সংশয়ের কোনো ব্যাপার থাকতে পারে তিনি দেশে ফিরলে? বিষয়টা ঠিক সেরকম নয়। দলের পক্ষ থেকেও তার নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে ইতিমধ্যে, সেটা আমাদের জন্য সর্বোচ্চ প্রায়োরিটি। আর রাষ্ট্রের পক্ষ থেকে স্বাভাবিকভাবেই সবচেয়ে বৃহৎ দলের সর্বোচ্চ নেতার জন্য নির্বাচনের সময় বিভিন্ন রকমের নিরাপত্তা ঝুঁকি ইত্যাদি বিবেচনা করে একটা ঐতিহ্য আছে যে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দেওয়ার বিষয়টা, সেটা রাষ্ট্র অবশ্যই করবে। এটা সরকারের ভাবনার মধ্যে আছে, আমরা জানি সেটা। একমাত্র নিরাপত্তার বিষয়টি এখানে প্রধান বিষয় নয়। আমরা রাজনৈতিকভাবে আমাদের দলের শীর্ষ নেতৃবৃন্দের জন্য, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য আমাদের নিরাপত্তার বিষয়টি আমাদের যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। দলের সেটা অবস্থান। আর রাষ্ট্রীয়ভাবে সরকার অবশ্যই তার নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি ভেবে রেখেছে, যেটুকু আমরা জানি। তো সুতরাং এই বিষয়টা নিয়ে আমরা নিশ্চিত মোটামুটি যে তার নিরাপত্তার বিষয়টি যথাযথভাবে নিশ্চিত করা হবে। অন্যান্য যে সমস্ত রাজনৈতিক বিষয়ে দলের শীর্ষ নেতাকে হ্যান্ডেল করতে হয়, সেটা তো খুব স্বাভাবিক। আমাদের মনোনয়ন প্রক্রিয়া, ইশতেহার প্রণয়ন, প্রার্থী বাছাই, দলের কৌশল নির্ধারণ, নির্বাচনী কৌশল নির্ধারণ, এগুলো সব কিছুই দলের শীর্ষ নেতা স্ট্যান্ডিং কমিটির সাথে আলোচনা করে নির্ধারণ করেন। এটা আমাদের প্রক্রিয়া চলমান। তিনি বিদেশে থাকলেও এই কাজগুলো আমরা করেই যাচ্ছি। আচ্ছা, স্বাভাবিকভাবে রেওয়াজ অনুযায়ী এবং সাংবিধানিকভাবেও তফসিলে কিছু জিনিস সুনির্দিষ্ট থাকে সব কর্মের, যে 12টা নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ প্রচারটাকে একটু আলাদাভাবে দেখা হচ্ছে গণভোট। নির্বাচন কমিশন থেকে যেটা বলা হয়েছে যে তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে, সেটা আইনি একটা বাধ্যবাধকতা আছে অনেকটা।
সাধারণত নির্বাচন অনুষ্ঠানের দিন থেকে, ভোটের দিন থেকে 2 মাস আগে তফসিল ঘোষণা করতে হয়। সেই হিসাবেই তারা বলেছেন যে 2 মাস আগে, তখন মানে কি ডিসেম্বরের প্রথমার্ধে হয়, সেই হিসাবে তারা বলেছেন। তবে এক্স্যাক্টলি শিডিউলের নির্বাচন তফসিলের যে ঘোষণা যখন হবে, দিন তারিখ সহ, কোন দিন মনোনয়নপত্র জমা দেওয়া হবে, বাছাই হবে ইত্যাদি, তখন দেখা যাবে। তবে এটা একটা আনুমানিক সময় যে তাদেরকে অবশ্যই ডিসেম্বরের প্রথমার্ধে প্রস্তুতি নিয়েই তফসিল ঘোষণা করতে হবে। আর যাবতীয় প্রস্তুতি সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন কমিশন সমাপ্ত করতে পারবে, সেটা তারা অনেকবার বলেছে। আমরা জেলা উপজেলা নির্ধারিত রাজনৈতিক সংসদীয় এলাকা থেকে আমরা রাজনৈতিক প্রক্রিয়ায় প্রস্তাব করতে বলবো। সেই প্রস্তাবটা আসবে, প্রার্থী নিজেরাও উৎসাহিত হয়ে নিজেরাও প্রস্তাব দিবে, কিন্তু সেটা বিবেচিত হবে দলের সর্বোচ্চ ফোরাম নিয়ে, যেটা পার্লামেন্টারি সিলেকশন কমিটি থাকে আর কি নির্বাচনের জন্য। সেই কমিটিটা স্ট্যান্ডিং কমিটির মেম্বারদেরকে নিয়ে হয়, এবং সেখানে এই যে সংসদীয় কমিটি বলি আর কি, নির্বাচনী কমিটি, সেই কমিটিতে যখন প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে, তখন কিন্তু নির্ধারিত ওই ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট সেক্রেটারিরাও উপস্থিত থাকেন। এমন নিয়ম হচ্ছে, তারা নিজেরা যদি প্রার্থী হয়, তাদের ইন্টারভিউর সময় তারা থাকবেন না। এমনকি স্ট্যান্ডিং কমিটির কোনো মেম্বার তার নিজ এলাকার যখন প্রশ্ন আসবে, তখন তিনি নিজে উপস্থিত থাকবেন না। এগুলো প্রক্রিয়া আছে, এগুলো নির্বাচনী বোর্ড বলে, পার্লামেন্টারি সিলেকশন বোর্ড আর কি, যেটা সেই বোর্ডটার মধ্য দিয়েই প্রার্থী সিলেকশনটা ফাইনাল হয়। এটা তো আমাদের এই ঐতিহ্য আছে আগের থেকেই, এবং সেই প্রক্রিয়াটা আমরা ফলো করব। তবে আমরা দেশের সিনারিওটা জানি যে কোন এলাকায় কারা কারা ভালো প্রার্থী, কারা কারা নির্বাচন করতে চায়। আমার সবশেষ প্রশ্ন একেবারে ছোট, সেটা হচ্ছে যেহেতু ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কথা বলছে এবং রোজার আগে, সেক্ষেত্রে অনেকে ফেব্রুয়ারি 8, 10 এবং 12 তারিখের কথা একটু বলছে। লন্ডন বৈঠক কিংবা আপনাদের ফোরাম থেকে কি 12 তারিখ কিংবা 15 তারিখের বিষয়ে কি? না, সুনির্দিষ্ট কোনো তারিখ সম্পর্কে আমাদের ধারণা নেই। এটা নির্বাচন কমিশনের স্বাধীনতা, তারা যেভাবে উপযুক্ত মনে করবেন সেই দিন তারাই নির্ধারণ করবেন। আমার থেকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আইনশৃঙ্খলা সার্বিক যে অবস্থা, সেটা বিবেচনায় আপনারা আসলে নির্বাচন নিয়ে কতটুকু সম্ভাবনা এবং শঙ্কার জায়গা দেখছেন? কোনো শঙ্কা কি আছে, কিংবা মানে আরো খারাপ অবস্থা হতে পারে কি নির্বাচন কেন্দ্র করে, এরকমটা আপনাদের দল থেকে আসলে কেমন প্রেডিক্ট করছেন? সরকারের যে প্রস্তুতি, যে ভাবনা, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে যাদেরকে ইনক্লুড করা হয়েছে সেনাবাহিনী সহ নির্বাচনের দায়িত্ব পালনের জন্য, তাদেরকে এখন থেকে যেভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে, আমি আশাবাদী যে যদিও আমাদের পুলিশ বাহিনীর মধ্যে একটা ভঙ্গুর অবস্থা আছে, তারপরেও আমি আশাবাদী শুধুমাত্র পুলিশ নির্ভর নির্বাচন হবে না। পুলিশ অবশ্যই সেখানে একটা অংশ থাকবে, কিন্তু রাষ্ট্রের অন্যান্য শৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা বাহিনী সবাই যৌথভাবে এই দায়িত্ব পালন করবে। বিশেষ করে সেনাবাহিনীর লক্ষাধিক সদস্য এই নির্বাচনী দায়িত্ব পালন করবেন বলে আমরা জানতে পেরেছি সরকারের অনুরোধে, এবং জাতির মধ্যে একটা ঐক্য এসছে, বিশাল একটা প্রত্যাশা যে জনগণ নিজেই তার ভোটটা স্বাধীনভাবে দেওয়ার জন্য, উৎসবমুখর পরিবেশে দেওয়ার জন্য তারা বদ্ধপরিকর। তারা নিজেরাই সেই পরিবেশ নিশ্চিত করবে। প্রার্থী বাংলাদেশের জনগণের মানসিকতা, প্রত্যাশা এবং তাদের যে আকাঙ্ক্ষাটা আছে সামনে এই নির্বাচনটাকে নিয়ে, এগুলোই নিরাপত্তা নিশ্চিত করবে। বরং আমি মনে করি যারা শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে, তাদের ভূমিকাটা হবে গৌণ, জনগণের ভূমিকাটা হবে এখানে মুখ্য। যেহেতু তারা অনেক বছর পরে প্রথম ভোটটা স্বাধীনভাবে দিতে পারবে, এই প্রত্যাশা তাদের আছে, এবং তারাই নিশ্চিত করবে তাদের এই অধিকার। এখন বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা এবং জনগণের যে মানসিক পরিবর্তন, সেটা অবশ্যই লক্ষণীয়। নির্বাচন কমিশন কীভাবে গঠিত হবে সেটা আমি আমার দলের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছি, সেটা সবাই গ্রহণ করেছে, যে সরকার প্রধান, বিরোধী দলীয় প্রধান এবং বিচার বিভাগের প্রতিনিধি সহ
একসাথে সর্বসম্মতিক্রমে নির্বাচন কমিশন গঠন করবে। সেটা পরবর্তীতে সংবিধানের সংশোধনীটা গৃহীত হলে তারপর পরবর্তী পর্যায়ে এটা হবে। তো সেটা তো এমনভাবে হবে যাতে কোনো নির্বাহী বিভাগের সরকারের কোনো প্রভাব না থাকে। সেটা তো আরেকটা বড় ধরনের আমাদের অর্জন। সেখানে যেহেতু কারোই দ্বিমত নেই এবং আমাদেরই প্রস্তাব, যদি আমরা ম্যান্ডেট প্রাপ্ত হই সেটা আমরা অবশ্যই বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। তো এইভাবে কিন্তু জাতি সংস্কারের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক শক্ত ভিত্তির দিকে যাচ্ছি। সমস্ত গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলো রাষ্ট্রের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য একটা রক্ষা কবচ এবং দায়িত্ব যাদের, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে যদি ক্রমান্বয়ে এইভাবে আমরা একটা শক্ত ভিত্তির উপর দাঁড়া করাতে পারি, তাহলে জাতি অবশ্যই একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র দেখবে ইনশাআল্লাহ। এটা আমাদের প্রত্যাশা, ছাত্রগণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, এবং জাতি সেই জন্য অপেক্ষা করছে। আমি ভালো কিছু প্রত্যাশা করি। 4 মাস আছে তো